এই মুহূর্তে কোথায় বসে আছি দেখো, ট্রেনের একদম ভ্যান্ডার কোচে। এই নিয়ে প্রায় 3 থেকে 4 বার আমার আসা, তাই যতবার এই রাজবাড়ির এইখানে আসি তত আশটা একদম ফাঁকা হয়ে গেছে। এই জায়গাটা কত পাখিদের বাসা। এই কৃষ্ণনগরে এই 3-4 বার এলাম না, এখানকার মানুষের ব্যবহার এত অমায়িক, এত ভালো এখানকার মানুষজন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি বহুদিন পর আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমি যাচ্ছি রাজার শহর কৃষ্ণনগরে। এটা প্রথমবার না, তবে আজকে আরও একবার কৃষ্ণনগর যাচ্ছি। আর তোমাদের কিছুদিন আগে একটা শর্টসে বলেছিলাম যে এখন কৃষ্ণনগর যাব না, আমি তোমাদের সকলকে নিয়ে যাব কামারপুকুরে। তা কামারপুকুরের সাইডে এখন বন্যা হয়েছে, প্রচুর খারাপ অবস্থা। সেই কারণে কিছুদিন পর কামারপুকুর যাব, সব কিছু পরিস্থিতি ওইদিকে ঠিকঠাক হলে। তা আজকে যাচ্ছি কৃষ্ণনগর। যেতে যেতে সুন্দর ট্রেনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। প্রাকৃতিক সৌন্দর্য তো জানোই, কৃষ্ণনগরের সাইডে কত সুন্দর। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। হ্যাঁ, যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। এই মুহূর্তে কোথায় বসে আছি দেখো, ট্রেনের একদম ভ্যান্ডার কোচে। আর এখন হচ্ছে তোমার রানাঘাট স্টেশন ঢুকেছে। আর এটা হচ্ছে পাশে আর একটা ট্রেন আছে, এটা মনে হয় তোমার কৃষ্ণনগর সিটি লোকাল, এইটা মনে হচ্ছে ডাউন তোমার। আর এখন ভ্যান্ডারে ভিড় দেখো। বসার জায়গা বলতে যে কোনো জায়গায় এরকম বসার জায়গা ঠিক হয়েই যায়। আর তোমার এই রানাঘাটের পর থেকে যে প্রাকৃতিক সৌন্দর্যটা তোমাদের বলছিলাম, খুব সুন্দর করবে। আর এতক্ষণ মোটামুটি ভিড় মোটামুটি ভালোই ছিল। এরপরে চুন্নি নদীটা আসবে, চুন্নি নদীটা তোমাদের দেখাচ্ছি। দেখো, বহুবার গেছি এই রুটে, অনেকবার চুন্নি নদী কভার করেছি, আরও একবার তোমাদের দেখাচ্ছি। দেখো এবার এই কিছুদিন আগে তোমাদের কামালপুরের যে ঠাকুরটা দেখতে নিয়ে গেছিলাম, এটা হচ্ছে ঠিক এই দিক থেকে যেতে হয়। মানে এই যে 2 নম্বর প্ল্যাটফর্মের এই দিক থেকে এসে ওই পাশ থেকে গেলেই কিন্তু কামালপুর যাওয়ার কিন্তু অটো পাওয়া যায়। তার ভিডিও কিছুদিন আগে তোমাদেরকে দেখালাম। আর এখন প্রায় ওখানে ঠাকুরটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে, মানে কাজকর্ম। তাই তোমরা যারা কামালপুরের প্ল্যান করছো দুর্গাপুজোয়, ঠিক বলে দিলাম এই রানাঘাট স্টেশনের ঠিক এই দিক থেকে এসেই কিন্তু ওই পাশে গেলেই কিন্তু তোমরা অটো স্ট্যান্ড কি টোটো স্ট্যান্ড পেয়ে যাবে, মানে কামালপুর যাওয়ার জন্য। সোজা রুট চলে যাচ্ছে তোমার এইটা গেরের দিকে, আর আমাদের ট্রেনটা বাঁ দিকে টার্ন করবে, মানে তোমার কালীনারায়ণপুর হয়ে একদম কৃষ্ণনগরের দিকে চলে যাবে এই বাঁ দিকের রুটটা। এই মুহূর্তে আমরা আছি বাতকুল্লা স্টেশনে। আর আগের যে জায়গাটা দেখালাম তোমাদের, চুন্নি নদীটা দেখালাম, চুন্নি নদীর জল যেন এখন কতটা বেড়ে গেছে, যেহেতু চারিদিক থেকে জল ছেড়েছে ঝাড়গ্রামের ওই দিক থেকে। তাই বাতকুল্লায় কিন্তু দুর্গাপুজো কিন্তু খুব ফেমাস হয়। এই যে 2 নম্বর প্ল্যাটফর্মের এইখানে আমাদের ট্রেন দাঁড়িয়েছে, ঠিক এই দিকটা যেতে হয়। প্রচুর কিন্তু এখানে নামকরা দুর্গাপুজো হয়। তা যারা বাতকুল্লা থেকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমাদের এইখানে ঠিক কোন জায়গায় সবচেয়ে ফেমাস দুর্গাপুজো হয়। কোনো এক টাইমে বাতকুল্লা আসবো এবং বাতকুল্লাটা কভার করবো। এই দেখো, দুর্গা পুজোর জন্য প্যান্ডেল কিন্তু প্রায় অলমোস্ট শুরু হয়ে গেছে সব জায়গায়। আর এখন ভ্যান্ডার কোচ কিন্তু পুরোপুরি ফাঁকা একদম। প্রায় 2 ঘন্টার জার্নি করে পৌঁছে গেলাম রাজার শহর কৃষ্ণনগরে। আর ট্রেনে এত গরম আর এত ভিড় ছিল না রানাঘাট পর্যন্ত, তারপরে রানাঘাটের পর থেকে আস্তে আস্তে হয়েছে। আর এখন দেখো লালগোলা লোকাল ঢুকেছে, মানে লালগোলা প্যাসেঞ্জার। ভিড় দেখো লালগোলায়। আর আমাদের যেতে হবে ঠিক এই 1 নম্বর প্ল্যাটফর্মের দিকের বাইরে। এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যতবার কৃষ্ণনগরে এসেছি কীভাবে মায়াপুর যেতে হয়, মানে সেই দিক থেকেই আমি বেরোবো। আর তারপরে তোমার কৃষ্ণনগর রাজবাড়ির দিকে যাব। আর এইটা হচ্ছে তোমার অটো স্ট্যান্ড কৃষ্ণনগরে।
আর আমরা এখন এই দিক থেকেই বাইরের দিকে যাব। তাই চলো বাইরে যাই, আর কিছুটা এগিয়ে যাওয়ার পর কোনো রানিং টোটো ধরতে হবে, কারণ আমি সিঙ্গেল আছি তো, নইলে ভাড়া বেশি চাইবে। চলো, অবশেষে একটা সিঙ্গেল টোটো পেয়ে গেছি। এখান থেকে রাজবাড়ি যেতে হচ্ছে 10 টাকা ভাড়া, মানে ওই রাজবাড়ির মুখে তোমাদের নামিয়ে দেবে। এখান থেকে যতবার গেছি এরকম একটু এগিয়ে গেছি, তারপরে এরকম রানিং টোটোই পেয়ে গেছি রাজবাড়ি যাওয়ার জন্য। চলো আরও একবার রাজবাড়ি যাই, আর যেতে যেতে কৃষ্ণনগরের রাস্তার এই ছোট্ট ছোট্ট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। আর প্রত্যেকটা টোটোতে ভিড় দেখ, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় যাচ্ছে, কেউ নবদ্বীপ যাচ্ছে, কেউ যাচ্ছে মায়াপুর। মানে যারা নবদ্বীপ কিংবা মায়াপুর এর আগে আসুনি, তোমাদের একটা বলে দিচ্ছি, মানে দুটো হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট, একটা হচ্ছে নবদ্বীপের দিকে যায় আর একটা হচ্ছে মায়াপুরের দিকে যায়। মানে একটার ডিস্টেন্স আর একটার থেকে ওই 2-3 মিনিটের রাস্তা, এইটুখানি। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে তোমার শান্তিপুরের দিকে, আর এই রাস্তা চলে যাচ্ছে তোমার কৃষ্ণনগর, রাজবাড়ি, বাস স্ট্যান্ড, মানে নবদ্বীপ, মায়াপুর ঘাট, এইসব রাস্তার দিকে। ট্রাভেলিয়ান শুভ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, আমার বাড়ি আপনার কাকিনাড়া। হ্যাঁ, তো এই যে জায়গাটা দেখালাম তোমাদের, এই রাস্তার সাথে বহু পরিচিত, কারণ এই দিক থেকে আমি যতবার হেঁটে রাজবাড়িতে গেছি ততবার এই রাস্তা ধরেই কিন্তু গেছি। আর এইখান থেকে পুরো রাজবাড়িটা দেখা যায়, মানে রাজবাড়ির যে চূড়াটা, এই যে রাজবাড়ি যাওয়ার প্রবেশ পথ একদম রাস্তার সামনেই হচ্ছে এই জায়গাটা। আর এখন কিন্তু বেশ এখানে সুন্দর করেছে, মানে রং ঠং করে আবার নতুন করেছে। সামনেই তো তোমার দুর্গা পুজো, তারপরে জগদ্ধাত্রী পুজো। এইখানে তো কৃষ্ণনগরে খুব ফেমাস জগদ্ধাত্রী পুজো, তাই সেই কারণে রাজবাড়ি কিন্তু আবার পুনরায় নতুনভাবে সেজে উঠেছে, রং করে। কিন্তু রাজবাড়ির এই যে সদর রাস্তা খুব সুন্দর লাগছে কিন্তু এই জায়গাটা। তা রাজবাড়িতে এই নিয়ে প্রায় 3 থেকে 4 বার আমার আসা। তাই যতবার এই রাজবাড়ির এইখানে আসি ততবারই গোপাল ভাঁড়ের সেই গল্পের কথা মনে পড়ে। এইখান থেকেই কিন্তু গোপাল ভাঁড় রাজবাড়ির দিকে কিন্তু অগ্রসর হতো। কৃষ্ণচন্দ্রের সেই রাজবাড়ি, যেখানে এখনও পর্যন্ত রাজা কৃষ্ণচন্দ্রের বংশধরেরা কিন্তু বাস করেন। এবং এইখানেই তো ভোটে দাঁড়িয়েছিল মনে হয়, যে এখানকার রাজবাড়ির যে রানীমা, তিনিই ভোটে দাঁড়িয়েছিলেন। আর এই পুরো মাঠটা কিন্তু জগদ্ধাত্রী পুজো কিংবা বারোদোলের মেলার সময় কিন্তু দারুণভাবে সেজে ওঠে। মানে যখন রাজার যে ঘোড়ার গাড়ি এই রাস্তা থেকেই কিন্তু সামনের দিকে এগিয়ে একদম রাজবাড়ির ভেতরে প্রবেশ করত। জায়গাটা কিন্তু বছরের বিভিন্ন টাইমে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এইখানে আসেন। মানে যারা ধরো জানে না যে কোন টাইমে রাজবাড়ি খোলা থাকে, তারা তো অনেক দূর থেকে এখানে আসেন কিন্তু ভেতরে এন্ট্রি করতে পারেন না। কিন্তু যারা আমার ভিডিও দেখছো তাদেরকে একটা কথা বলছি, যে রাজবাড়ি হচ্ছে 3টে সময় মনে হয় খোলা থাকে। একটা হচ্ছে দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো, আর একটা হচ্ছে বারোদোলের মেলার সময়। রাজবাড়ি কিন্তু দর্শকদের জন্য একদম খোলা থাকে, সকলে ভেতরে এন্ট্রি করে সব কিছু দেখতে পায়। তা দুর্গাপুজোর টাইমে যদি তোমরা প্ল্যান করে থাকো যে কৃষ্ণনগর রাজবাড়িতে আসবো, তাহলে কিন্তু একদম বেস্ট টাইম। ওই সময় কিন্তু ভেতরটা ভালোভাবে এক্সপ্লোর করা যায়। এই হচ্ছে সেই রাজবাড়ি যেখানে রাজা কৃষ্ণচন্দ্রের সভা বসত, এবং যে হাসির রাজা গোপাল ভাঁড় তিনি কিন্তু এই রাজবাড়ির ভেতরেই কিন্তু সকলকে মাতিয়ে রাখতেন তার বিভিন্ন কলা কৌশল এবং বুদ্ধির জোরে। এই হচ্ছে সেই রাজবাড়ি। হচ্ছে বহু প্রাচীন কিন্তু এই গাছটা, বহু দিনের পুরনো এই গাছ। কত পাখিদের বাসা এই গাছে, আর তার সাক্ষী এই রাজবাড়ি। তার রাজা কৃষ্ণচন্দ্রের এই রাজবাড়িতে বর্তমানে তো প্রবেশ করতে পারছি না, তবে এই রাজবাড়ির ভেতরে কোনো একদিন আবার আসবো, কিন্তু ভেতরে এন্ট্রি করব আর তোমাদের সব কিছু এই ক্যামেরাতে বন্দি করে দেখাবো। এখন আমার প্ল্যান হচ্ছে স্টেশনের দিকে না, আমার প্ল্যান হচ্ছে কৃষ্ণনগরের অন্যতম সুন্দর আকর্ষণ কৃষ্ণনগর চার্চ দেখার জন্য। এইখান থেকে আমি শুনলাম, যেই কাকুটা আমাকে এখানে নামিয়ে দিলেন উনিই বললেন যে এইখান থেকে নাকি টোটো পেয়ে যাব কৃষ্ণনগর চার্চে যাওয়ার জন্য, ভাড়া প্রতি 15 টাকার বিনিময়ে। তো ফাইনালি পৌঁছে গেছি কৃষ্ণনগর একদম চার্চের সামনে।
কাকুকে আগে ভাড়াটা দিয়ে দিই। এই হচ্ছে চার্জ, এই যে কাকু ভাড়াটা। তোমরা রানিং টোটো ধরে নেবে তাহলে তোমাদের 15 টাকা পড়বে, মানে এইটা রাজবাড়ির দিক থেকে বললো। স্টেশন থেকে কত? স্টেশন থেকে 20 টাকা পড়ে। এই হচ্ছে কৃষ্ণনগর চার্চ, কত সুন্দর দেখো কৃষ্ণনগর চার্চটা। আমরা এই সাইড দিয়ে আরও ভালো করে দেখবো। এখন গেট বন্ধ আছে, এটা যদি বিকালের দিকে হতো মনে হয় খোলা থাকতো ভেতরের গেটটা। আর এই দিকেও হচ্ছে প্রে করার জায়গা কৃষ্ণনগর চার্চের। আর এই পাশেও কিন্তু আরও একটা সুন্দর জায়গা আছে। কি দারুণ দেখো কৃষ্ণনগর চার্চ। তা কৃষ্ণনগরে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। কৃষ্ণনগরে এই 3-4 বার এলাম না, এখানকার মানুষের ব্যবহার এত অমায়িক, এত ভালো। এখানকার মানুষজন প্রচুর হেল্প করে। কোনো কিছু জিজ্ঞেস করলে দাঁড়িয়ে আগে বলে জায়গাটা কোথায়, একদম আমার সব কিছু ডাউট ক্লিয়ার করে, তারপরে তারা নিজেদের কাজের দিকে যায়। তো কৃষ্ণনগরের মানুষের প্রতি কিন্তু একটা আলাদা আন্তরিকতা আছে আমার, প্রচুর ভালো মানুষ। কৃষ্ণনগর চার্চের পাশেই এটাও কিন্তু একটা সুন্দর জায়গা যেখানে বর্তমানে কাজ চলছে। তবে এইখানে কিন্তু অনেকে প্রে করে, আবার এইখানে অনেকে মোমবাতি জ্বালায়। এই জায়গাটা তো সুন্দর, একটা শান্ত অ্যাটমসফিয়ার, দারুণ। কিন্তু সমস্ত জায়গাটা কিন্তু একটা সুন্দর নকশা করে দেওয়া আছে প্রত্যেকটা জায়গায়। তা কৃষ্ণনগর যারা তোমরা ঘুরতে চাও, একটা দিনে পুরোপুরি কৃষ্ণনগর কভার করতে চাও, তাদেরকে বলবো তোমরা কিন্তু একটা দিনে কভার করতে পারবে। যদি কলকাতার দিক থেকে তোমরা আসো, একদম সকাল সকাল শিয়ালদা কৃষ্ণনগর সিটি লোকাল ধরে কৃষ্ণনগর স্টেশন পৌঁছে যাবে। তারপর একটা টোটো বুক করে নেবে। টোটো বুক করলে তোমার 200 টাকা কি 250 টাকা পড়বে, সম্পূর্ণ কৃষ্ণনগরটা তোমাদের ঘোরাবে। আর কৃষ্ণনগর কিন্তু শুধু এই দুটো জায়গায় বেসিক না, কৃষ্ণনগর কিন্তু প্রচুর বড় একটা জায়গা যেখানে প্রচুর ইতিহাস এবং পুরনো দিনের কথা কিন্তু লুকিয়ে আছে। যারা কৃষ্ণনগরকে খুব কাছ থেকে দেখতে চাও, আমি বলবো একটা দিন কৃষ্ণনগরের জন্য রাখো। এখানে কিন্তু অনেক কিছু দেখার আছে। এখানে অধরের মিষ্টান্ন ভাণ্ডার আছে যেটা বহু প্রাচীন, যেখানে খুব সুন্দর সরভাজা এবং সরপুরিয়া পাওয়া যায়। তাই এই হচ্ছে আজকে আমার এক্সপিরিয়েন্স। তা পৌঁছে গেছি আবার কৃষ্ণনগর স্টেশনে, আর উঠে পড়েছি কৃষ্ণনগর শিয়ালদা লোকালে। তা ছাড়ার টাইম ট্রেনের প্রায় অনেকটাই দেরিতে। এই ছিল আজকে কৃষ্ণনগর ট্যুরের ছোট্ট একটা ভিডিও, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ভালোবাসাটা দেখিও লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে। আর আজকের যা রোদ, বেশি কিছু কভার করতে পারলাম না, এই কারণে বিভৎস গরম লাগছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে। টেক কেয়ার অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম কৃষ্ণনগর সিটি জংশন, মানে কৃষ্ণনগর শিয়ালদা লোকাল।